কোপা দেল রে সেমিফাইনাল ফার্স্ট লেগ আতলেতিকো মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা। হ্যাঁ, এই ম্যাচে কিছুই হয়তো হবে না, সবকিছুর নিষ্পত্তি হবে না, সেকেন্ড লেগেই তার নিষ্পত্তি হবে, কিন্তু অনেক কিছু বোধহয় বোঝাও যাবে। এই কোপা দেল রের প্রথম সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদ এবং অন্যটায় আতলেতিকো মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা। বৃহস্পতিবার রাত 2টায় সেই ম্যাচ আতলেতিকো মাদ্রিদের মাঠে। লা লিগার সবার ওপরের দলটার নাম যেন কি? বার্সেলোনা। তাদের ঠিক পেছনেই ছুটছে রিয়াল মাদ্রিদ এবং আতলেটিকো মাদ্রিদ লাস্ট রাউন্ডে হেরে তারা আবারও হোঁচট খেয়েছে, যেইটা আতলেটিকো মাদ্রিদের কাছ থেকে আপনি সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছেন, যেটা সবশেষ নিদর্শনটা হলো তারা যখন রিয়াল বেতিসের কাছে আলটিমেটলি হেরে গেল। সেই ম্যাচটার পরপরই অ্যান্টনির গোলে, একজন ব্রাজিলিয়ানের গোলে একজন আর্জেন্টাইনের ক্লাব অর্থাৎ আলভারেজের ক্লাব আতলেটিকো মাদ্রিদ তারা আসলে হেরে গেছে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। নতুন করে লোকমানকে তারা নিয়ে এসেছে, যদিও এখনো তিনি আতলেটিকো মাদ্রিদের হয়ে গোল টোল করেন নাই, একটা মাত্র ম্যাচই। এরপর আসলে লোকমান আসার পর আতলেটিকো মাদ্রিদ খেলেছে, যেই ম্যাচে আবার আলভারেজ আপনার ইনজুরিতেও পড়লেন। এখন আলভারেজকে হয়তোবা আজকের ম্যাচে দেখা যাবে কি যাবে না এটা নিয়ে 50-50 একটা জায়গায় রয়েছে। সিমিওনে হয়তোবা শেষ মুহূর্তে সেই ডিসিশনটা নেবেন। তবে যেই আলোচনাটা এখন মানে প্রতিনিয়ত হচ্ছে, আলভারেজ কোথায়? আপনি আলভারেজের কাছ থেকে গোল পাচ্ছেন না। যেই আলভারেজকে আপনি লিগের প্রথম 10 ম্যাচের মধ্যে বা 11 ম্যাচের মধ্যে আপনি দেখেছেন আলভারেজ 7টা গোল করে ফেলেছে, সেই আলভারেজের যখন এই স্ট্যাটটা আপনারা দেখবেন তখন অনেকেরই আসলে মানে কপালেই হাত পড়ে যাবে। শেষ 12 লিগ ম্যাচে গোল করতে পারেনি আলভারেজ। শেষ গোল করেছিলেন চ্যাম্পিয়ন্স লিগে পিএসভির বিপক্ষে 9 ডিসেম্বর। চিন্তা করা যায়, মানে 9 ডিসেম্বর কবে? এবং আপনি যদি হিসেব করেন যে 100 দিন পার হয়ে গেছে তিনি লিগে গোল করেন না। অবিশ্বাস্য। এবং এই এক ম্যাচের ভেতরে জুলিয়ান আলভারেজ পড়ে গেছেন, এটা যেমন আতলেতিকো মাদ্রিদের জন্য দুশ্চিন্তার, বিশ্বকাপের আগে আর্জেন্টিনার জন্য সেটা প্রচন্ড পরিমাণ দুশ্চিন্তার। মানে আমি যদি আর্জেন্টিনার আলোচনাটা এর ভেতরে ঢুকিয়ে দেই, তাহলে আপনার আসবে তার কম্পিটিটর কে? লাউতারো মার্টিনেজ। লাউতারো মার্টিনেজ একের পর এক গোল করে যাচ্ছেন, প্রতিনিয়তই গোল করছেন। তিনি যে খুব আহামরি মৌসুম কাটাচ্ছেন তা না, কিন্তু তার যে সবচেয়ে বাজে মৌসুমটা সেখানেও তিনি একটা স্ট্যান্ডার্ড বজায় রাখেন, যেটা আতলেতিকো মাদ্রিদে এই মুহূর্তে ইউলিয়ান আলভারেজের কাছ থেকে আপনি পাচ্ছেন না। শেষ ম্যাচে বেতিসের সঙ্গে যখন 45 মিনিট পর তাকে তুলে ফেলতে হলো, এরপরে ম্যাচ শেষে দিয়েগো সিমিওনেকে বরাবরই গত কয়েকটা প্রেস কনফারেন্সের মতো এই প্রশ্নটার সম্মুখীন হতে হয়েছে যে আলভারেজ, প্রথমত হচ্ছে আলভারেজ পরের ম্যাচে খেলতে পারবে কিনা। তিনি বলছেন আলভারেজ আমার দলের খুবই গুরুত্বপূর্ণ সদস্য, তাকে ফিট করা সব মানে যা যা বলা দরকার তাই তিনি বলেছেন, আর তাকে তিনি চান, তাকে তিনি পরের ম্যাচে খেলাতে চান। এবং দ্বিতীয়ত হচ্ছে যে কেন আলভারেজ গোল করতে পারছেন না। এখন আলভারেজ গোল করতে না পারার পেছনে এক আলভারেজের দায় হয়তো পুরোপুরি নয়, এটা আতলেতিকো মাদ্রিদের রেজাল্ট দেখলে আপনি বুঝতে পারবেন। আতলেতিকো মাদ্রিদের রেজাল্ট কি খুব ভালো? মানে একটা টিম যখন টিম হিসেবে পারফর্ম করতে পারে না, তখন আপনার দলের স্ট্রাইকার গোল করবেন কোত্থেকে? আমি বলছি যে আতলেতিকো মাদ্রিদে আলভারেজ আসলেই অফ ফর্মে আছেন, এবং এটা হতেই পারে প্রতিটা ফুটবলারের ক্যারিয়ারে এরকম সময় যায়। এর্লিং হল্যান্ডই তো গোল করার না কত ম্যাচ, শুধুমাত্র 2টা পেনাল্টি কিক গোল করেছেন। আপনার 12 ম্যাচে উনি গোল করেছিলেন 2টা। হ্যাঁ, এই এর্লিং হল্যান্ড এখন গোল করেছেন, সেটা আবার একটা স্পট কিক থেকে, মানে সেট পিস হিসেবে ধরতে পারেন। সেট পিস স্পট কিক, পেনাল্টি কিক আমরা ধরি, সেট পিস ওইটা ওয়ান কাইন্ড অফ। কিন্তু আলভারেজের এই সমাধানটা কোন জায়গায় হবে? এমন একটা সময় তিনি এই ফর্মটায় পড়ে গেছেন, এই গ্যারাকলে পড়েছেন, যেই সময় তার দলের তাকে খুব প্রয়োজন ছিল। এই আতলেতিকো মাদ্রিদকে কেউ যদি টেনে তুলতে পারতেন তাহলে সেটা তিনি হতে পারতেন। আতলেতিকো সিজনের স্টার্টটা খুব বাজে হয়েছিল, কিন্তু তারপরে আতলেতিকো সিজনটা আবার আপ করা শুরু করলো সেই মাদ্রিদ ডার্বি থেকে। মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদকে আতলেতিকো মাদ্রিদ হারালো কার নৈপুণ্যে? ইউলিয়ান আলভারেজের নৈপুণ্যে। তারপরে আবার আস্তে 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 আলভারেজ তার ফর্মটা পুরোপুরি হারিয়ে এখন তো বেমালুম হারিয়ে গেছে। মাঝখানে আপনার এমন টাইম হয়েছিল 2 ম্যাচে তিনি 5 গোলও করেছেন, এক ম্যাচে হ্যাটট্রিক, পরের ম্যাচে 2 গোল, তার গোল হয়ে গিয়েছিল আপনার 5টা। ওই শুরুর ফর্মটা তো আলভারেজ আর আপনার ক্যারি করতে পারেন নাই। এই ইনজুরির আগে এমনও কিন্তু ছিল না যে আলভারেজ বড় কোনো একটা ইনজুরিতে পড়েছেন, উনি তো রেগুলারলি আপনার এই সিজনে আসলে ম্যাচ খেলছেন বা তাকে সেই সুযোগটা দেয়া হয়েছে। এইটা হচ্ছে আতলেতিকো মাদ্রিদের উপর যেমন আপনার একটা চাপ ক্রিয়েট করছে, এবং যখন টুর্নামেন্টটা আসলে এই ম্যাচের দিকে আপনি যদি শিফট করে যান, কোপা দেল রে, আপনার মনে থাকবে কোপা দেল রের গত বছরের সেমিফাইনালেও এই দুই দল মুখোমুখি হয়েছিল। ফার্স্ট লেগটা আমরা দেখেছিলাম 4-4 গোলের একটা মারকাটানি ম্যাচ। এরপরে যে বার্সেলোনা তারা আপনার পৌঁছে গিয়েছিল ফাইনালে। অন্যদিকে বার্সেলোনার যেই একটা শঙ্কার জায়গা ছিল রাফিনিয়া তিনি খেলতে পারবেন কিনা, এছাড়া তো বার্সেলোনার এই সেট দলটার মধ্যে আপাতত আর কোনো প্রবলেম ছিল না বলেই আসলে সবার বিশ্বাস। বাকি সবাই ফিট রয়েছেন। লামিন ইয়ামাল তিনি একটা ফাইন টাচের মধ্যে আছেন রিসেন্ট টাইমসে, আপনি লেভানডস্কির কাছ থেকে গোল পাচ্ছেন, দানি অলমো
তিনিও হচ্ছে গিয়ে আপনার এখন মাঠে ইম্প্যাক্ট রাখছেন, অ্যাসিস্টের দিক থেকে ইম্প্যাক্ট তার কাছ থেকে আপনি পাচ্ছেন। সো ওই হিসাব করে আতলেতিকো মাদ্রিদের এই যে আপনার অফ ফর্ম, বার্সেলোনার হচ্ছে গিয়ে পিকে থাকা, এইবারের ফার্স্ট লেগটায় বার্সেলোনা 3-1 গোলে আতলেতিকো হারিয়ে দিয়েছিল, এই সবকিছুর পর না বার্সেলোনাকে আপনার একটু হলেও ফেভারিট রাখতে হবে। সেটা আমি আপনার সঙ্গে পুরোপুরি একমতই। মানে আতলেতিকো মাদ্রিদ যদি সিজনটাকে এইভাবে দেখে যে আমার আর লা লিগা তো যেটা হচ্ছে না, আমি আবারও হেরেছি, এই সপ্তাহেও হেরেছি, বরং আমি টপ 4-এ থাকতে পারলেই আমি খুশি। যেখানে প্রশ্ন উঠে যায় যে দিয়েগো সিমিওনে সিজন শেষে থাকবেন কিনা, সেখানে বাকি সবকিছু আবার অনেকটুকু আড়াল হয়ে যায়। মানে আলভারেজের ফর্ম বলেন বা বাকি সবকিছু বলেন, ট্রান্সফার বিজনেসে তাদের ব্যর্থতা, সবকিছু এর সঙ্গে একটু একটু করে জড়িত। এই যে শেষ ম্যাচটাতেও বেতিসের সঙ্গে আতলেতিকোর যে হারাটা, মানে অ্যাপ্রোচটাই তো আতলেতিকোর মনে হয় যে হারিয়ে গেছে। বার্সেলোনা এই ম্যাচে যাবে জিততে, এবং আমার ধারণা বার্সেলোনা জিতেও ফিরতে পারবে, কারণ বার্সেলোনার রিসেন্ট ফর্ম বা সবকিছু মিলে বার্সেলোনা লা লিগার বা স্পেনের বেস্ট টিম, ইউরোপের ওয়ান অফ দ্য বেস্ট যদি বেস্ট না হয়ে থাকে। এবং বার্সেলোনা এখন আস্তে আস্তে এমন একটা শেপের দিকে যাচ্ছে যেটা অনেকটা আনবিটেবল একটা অরা তারা তৈরি করার চেষ্টায় আছে, যদিও এখনো বার্সেলোনার সেই সমস্যাটা আছে। মানে শেষ ম্যাচে যদি আপনি দেখেন মায়োরকার সঙ্গে যদি মুরিকি ওই ফিনিশিংটা করতে পারতেন বা আরেকটু যদি ধার দেখাতে পারতো দুই একজন ফরওয়ার্ড, তাহলে হয়তো বার্সেলোনা গোল কনসিড করতো। কিন্তু বার্সেলোনা গোল কনসিড করলে বার্সেলোনা গোল দিতে পারে, এইটাই হচ্ছে ব্যাপার। এবং শেষ ম্যাচেও গোলকিপিং পজিশনে আতলেতিকো মাদ্রিদ তো মুসো খেললেন, মুসো মনে হয় স্টার্ট করেন, আমি জানি না এই ম্যাচে আসলে কি হবে। বার্সেলোনার 11টা যদি আপনি দেখেন লা লিগার শেষ ম্যাচে, সেখানে বুঝতে পারবেন যে আতলেতিকোর এই ম্যাচটা হান্সি ফ্লিকের মাথায় ঘুরেছে। ফেরান তোরেসকে আমরা বোধহয় এই ম্যাচে স্টার্ট করতে দেখবো, কারণ আগের দুই ম্যাচে ফেরান তোরেসকে আপনি দেখেন নাই। ফেরান তোরেস এমন একটা সময় স্টার্ট করবেন যখন রবার্ট লেভানডস্কি আবার গোল পাচ্ছেন, লেভানডস্কি শেষ ম্যাচে গোল করেছেন। ইয়ামালকে হয়তো বিশ্রাম দেওয়ার কথা তিনি চিন্তা করবেন না, কারণ ইয়ামালকে ছাড়া টিমটা আসলে সিস্টেমটা ওইভাবে রান করবে না। কিন্তু রাফিনিয়া না থাকলে জয় কিভাবে বের করতে হয়, এইটা বার্সেলোনার শেখাটা খুব গুরুত্বপূর্ণ ছিল, যেটা তারা পেরেছে। এবার তাদেরকে পারতে হবে আতলেতিকোর সঙ্গে। রাফিনিয়া নিজেই আসলে তিনি তার ইনজুরি নিয়ে কথা বলেছেন, ধীরে ধীরে ভালো বোধ করছি, দেখা যাক বৃহস্পতিবারের জন্য প্রস্তুত হতে পারি কিনা। মিথ্যা বলবো না, আমি যদি বলতে পারতাম যে আমি খেলবো তাহলে হয়তো ভালো লাগতো, কিন্তু ফিটনেসের দিক থেকে একটু পিছিয়ে আছি। রাফিনিয়ার জায়গায় রাশফোর্ড খেলছেন, রাশফোর্ডের ইম্প্যাক্টও আপনার বোঝা যাচ্ছে ম্যাচে। লাস্ট ম্যাচটাতেও আমরা দেখেছি যে এই ম্যাচটা বার্সেলোনা মায়োরকাকে হারালো, ওই জায়গায় হয়তো আপনি চালিয়ে নিতে পারছেন। বা রাফিনিয়া যখন মিসিং ছিল, ওই এই সিজনের শুরুর দিকটায় যেমন রাফিনিয়াকে বার্সেলোনা মিস করেছে, ওই টাইমটা আপনি চিন্তা করেন, সেই টাইমটা কিন্তু এখন বার্সেলোনার আর নাই। রাফিনিয়া খেলছেন না, রাশফোর্ড কিন্তু বেশ ভালোভাবে এই বিপর্যয়টা সামাল দিচ্ছেন। আপনি দেখেন রাফিনিয়া নাই, আপনি পেড্রিকে লম্বা সময়ের জন্য পাচ্ছেন না, তারপরও কিন্তু এই দুইজনের মিসিং হওয়ার পরও তাদের অভাবটা খুব একটা এখন পর্যন্ত আপনি বোধ করছেন না, বিকজ অফ বাকি যারা খেলছে তাদের কাছ থেকে আপনি সাপোর্টটা পাচ্ছেন। কাসাদো ভালো তিনি করছেন, রাশফোর্ড তিনি তার জায়গায় ভালো করছেন। এই মিসিং ফ্যাক্টরগুলাই না এজ এ টিম হিসেবে আপনার হোল সিজন কাজ করে। বার্সেলোনার প্লেয়াররা স্টেপ আপ করেছেন, এবং আপনি এরিক গার্সিয়া এই ক্ষেত্রে খুব উজ্জ্বল একজন উদাহরণ হতে পারেন। এরিক গার্সিয়া এক মৌসুম আগে কই ছিলেন আর এখন কই আছেন, এমন একটা প্লেয়ারে তিনি রূপান্তর হয়েছেন। হান্সি ফ্লিক যদি বলেন যে আমার আজকে ওই জায়গায় লাগবে, আজকে ডিফেন্সিভ মিডে লাগবে, তোমাকে খেলো, সেন্টার ব্যাকে লাগবে, খেলো, কালকে মনে করলো যে ফুল ব্যাক লাগবে, খেলো। এই যে ইউটিলিটি প্লেয়ার, এইটা প্রত্যেকটা এইসব দলেই থাকে, এবং তারা নেমে সেই সব দলেই পারফর্ম করতে পারেন যেই দলটা আসলে ভালো ছন্দে থাকে। আতলেতিকো দেখেন এই ম্যাচ যখন তারা খেলতে নামবে, দিয়েগো সিমিওনে এখানে পরীক্ষা নিরীক্ষার সুযোগ পাবে না, তার কাছে যা রিসোর্সেস আছে তাই দিয়ে তাকে মাঠে নামতে হবে। হান্সি ফ্লিক এই ম্যাচে যদি পরীক্ষা নিরীক্ষা করেন, কথার কথা বলছি যে বাকি যারা সাইড বেঞ্চে হয়তো নিয়মিত খুব সুযোগ পাচ্ছেন না, তাদেরকে তিনি নামিয়ে দিলেন, তাতে হান্সি ফ্লিকের কি যায় আসে, পরের লেগ আবার ঘরের মাঠে, তাই না? এবং এই ম্যাচে তবুও দেখবেন যে বার্সার যারা বেঞ্চ আছে, রাশফোর্ডকে নামাচ্ছেন, তিনি গোল না করতে পারলেও ইম্প্যাক্ট রাখছেন, তিনি ড্রিবল করে একটা স্পেস তৈরি করে নিচ্ছেন যেটা বাকিদেরকে সাহায্য করছে। আবার ধরেন আপনাকে লো ব্লক করে আটকে ফাটকে রাখা হলো, লামিন ইয়ামাল সেদিন যে গোলটা করলেন, ওইটা গোলকিপার জায়গায় দাঁড়াইছিলেন, কিছু করার নাই, তাকে ওই জায়গায় পাহারা দিচ্ছেন পাবলো মাফেও। অ্যান্ড পাবলো মাফে হচ্ছে সেই লোক যে লিওনেল মেসিকে আটকায় দেওয়া লোক, জিরোনাতে যখন তিনি যে আমলে খেলতেন, সেই পাবলো মাফেও এবার লামিন ইয়ামালকে মার্ক করতেন পুরো ম্যাচ জুড়ে। মোটামুটি তাকে তিনি অ্যাটলিস্ট গোলের সামনে যাইতে দেন না, ইয়ামালের মতো খেলছিলেন। এরপরে সেই পাবলো মাফেও সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ইয়ামাল মাত্র 1 ইঞ্চি মনে হয় বেশি জায়গায় পেয়েছিলেন, সেখান থেকে যে শট করলেন, পাবলো মাফেও হয়ে দাঁড়িয়ে আছেন, সামনে একটু পরে গিয়ে থাকা ডিফেন্সিভ লাইন জায়গায় দাঁড়িয়ে গোলকিপার নড়ারও সুযোগ পান নাই। তো আপনার যখন এই লেভেলের কোয়ালিটি থাকবে,
তখন আবার আপনি ডেলিভার করতে পারবেন, যেটা ইয়ামাল কিন্তু সিজনের ওই যে অক্টোবর নভেম্বরের দিকটাতে মাঝখানে তো হারিয়ে ছিলই গেছিল, না। ওই যে প্রেম করলে যা হয় আর কি, হ্যাঁ মানে উড়নচণ্ডী একটা ভাব আপনি চলে এসেছিল। ডিসেম্বরও ধরেন না, ডিসেম্বর আপনি এই ইয়ামালকে কিন্তু ফেরত পাচ্ছেন আপনার লাস্ট 2 সপ্তাহ বা 3 সপ্তাহ ধরে ফেরত পাচ্ছেন। মাঝখানে কিন্তু আপনার ছিল না, ইনজুরি একটা প্রবলেম ছিল। এরপর যখনই সুযোগ পেয়েছেন গোল করতে পারছেন না, ওই এল ক্লাসিকো পর একটা চাপেও তিনি আসলে ছিলেন, ওইগুলো সব তিনি আসলে মানে ছাপিয়ে এসেছেন এখন এই পর্যায়টা। মাঝখানে সময়টাতে তিনি আড়ালে ছিলেন, শিরোনামে অত আসছিলেন না, এটা আমার কাছে মনে হয় তাকে হেল্প করেছে। বার্সেলোনাও তাকে তার আত্মবিশ্বাসটা ফিরে পাওয়ার ক্ষেত্রে, তরুণ ফুটবলার তো 18 বছর। অন অ্যান্ড অফ যাবেন, 19 হয় নাই তাই না, 18 মানে মেসির রেকর্ডে তিনি ছাড়িয়ে গেছেন। যাই হোক, ওই ব্যাপারটা বার্সেলোনা অ্যালাউ করেছে এবং লামিন ইয়ামালকে তার নিজের ছন্দে ফিরতে দেখে সেটাও দারুণ লাগছে। এক্স্যাক্টলি, এবং দেখা যাক এই ম্যাচে আমার মনে হয় বার্সেলোনা ক্লিয়ারলি ফেভারিট থাকবে, আর আতলেটিকো মাদ্রিদ যা করার তারা করতে চাইবে নিজেদের এই ঘরের মাঠে, যদি তারা কোপা দেল রের ফাইনালটা আসলে খেলতে চায়। আর কি করতে পারে, মানে চ্যাম্পিয়ন্স লিগে পারার কথা না এই খেলা দিয়ে, খুব টাফ, লা লিগা নাই, তো এই একটাই তো আছে কোপা দেল রে। কোপা দেল রে। তো আতলেটিকো তো আসলে জান প্রাণ দিয়ে খেলার কথা। দর্শক আপনার কাছে জানতে চাই আপনার এই ম্যাচের প্রেডিকশন, নাবিল খানের প্রেডিকশন কি? বার্সেলোনা জিতবে। বার্সেলোনা জিতবে, আমার কাছে মনে হয় বার্সেলোনা জিতবে, না জিতলেও পারবে না আর কি, এরকম মনে হচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.